17 দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। গত ৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। এরপর শুক্রবার ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করবেন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সেখান থেকে ফিরে রাতেই মাকে নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এতে স্বস্তি জানানোর পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। অনেকদিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এটা তো বুঝতেই পারতেছেন, এইরকমই হবে ইনশাল্লাহ। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। তাদের মতে বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল পলাতক হাসিনা। দ্য লন্ডন ক্লিনিকের এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া আপাতত ছুটিতে গেলেও তার চিকিৎসা চলবে বাসায় থেকেই। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পরে প্রিয়জনের সান্নিধ্যে থেকে যেভাবে অতি দ্রুত মানসিকভাবে সুস্থতা ফিরে পেয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন শিগগিরই। রিয়াদ আহসান, এনটিভি নিউজ, দ্য লন্ডন ক্লিনিক, লন্ডন, যুক্তরাজ্য। 17 দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। গত ৮ জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। এরপর শুক্রবার ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করবেন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সেখান থেকে ফিরে রাতেই মাকে নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এতে স্বস্তি জানানোর পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এটা তো বুঝতেই পারতেছেন, এইরকমই হবে ইনশাল্লাহ। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। তাদের মতে বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল পলাতক হাসিনা। তার লন্ডন ক্লিনিকের এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া আপাতত ছুটিতে গেলেও তার চিকিৎসা চলবে বাসায় থেকেই। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন, বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পরে প্রিয়জনের সান্নিধ্যে থেকে যেভাবে অতি দ্রুত মানসিকভাবে সুস্থতা ফিরে পেয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন শিগগিরই। রিয়াদ হাসান, এনটিভি নিউজ, দ্য লন্ডন ক্লিনিক, লন্ডন, যুক্তরাজ্য। আজ 25 জানুয়ারি, একদলীয় শাসন তথা বাকশাল প্রতিষ্ঠার সেই কালো দিবস। 1975 সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। এদিন সংসদে শেখ মুজিবুর রহমান পেশকৃত ৪র্থ সংশোধনী বিল পাশ করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্তির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে এবং একদলীয় শাসন তথা বাকশাল গঠনের পথ উন্মুক্ত করা হয়। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকের ভেরিফাইড পেজে তারেক রহমান এ উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, 1975 সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা চিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা ৪র্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে দেয়। মাত্র 4টি সংবাদপত্রকে তাতে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। মার্কিন জ্বালানি কোম্পানি আর্জেন্ট এলএনজির কাছ থেকে 50 লাখ মেট্রিক টন এলএনজি ক্রয়ের চুক্তি করেছে বাংলাদেশ। লুইজিয়ানা ভিত্তিক এই জ্বালানি কোম্পানির সাথে বাংলাদেশের সরকারি সংস্থা পেট্রো বাংলা এই চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশের জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য এলএনজির ওপর নির্ভর করে। এতদিন বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করলেও এই প্রথম কোনো মার্কিন কোম্পানি থেকে এলএনজি আমদানি চুক্তি করল। এই চুক্তির ফলে শুধু বাংলাদেশের জ্বালানি সক্ষমতাই বাড়বে না, বরং মার্কিন প্রশাসনের সাথেও কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশের নীতি নির্ধারকগণ। দিনাজপুরে গোড়ে শহীদ ময়দানে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, শুরা সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকেই। সারা দেশে আজ থেকে তাপমাত্রা কমে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দিনাজপুরে তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লাম্বাপাড়ার বেলাল উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত রাত 3:30টার দিকে একদল যুবক অবৈধভাবে ভারতে যায়। ঘন কুয়াশার মধ্যে 2 থেকে 3 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে পতাকা বৈঠকে আহ্বান করেছে।
খেলার খবর নারী ক্রিকেট সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 8 উইকেটে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 118 রানে অল আউট হয় বাংলাদেশ। তাড়া করতে নেমে 22.3 ওভার হাতে রেখে জিতেছে স্বাগতিকরা। এই হারে শুধু সিরিজ হার নয়, এবছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারালেন নিগাররা। মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে এটি ছিল শেষ ম্যাচ। এই হারে অবশ্য বিশ্বকাপ খেলার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশের। 6 দলের একটি বাছাই পর্ব খেলতে হবে নিগারদের, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে 2টি দল। এই বাছাই পর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের কাছে বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বিক্রি করবে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি গ্রুপ। এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে আর্জেন্ট এলএনজি গ্রুপের কর্মকর্তারা। এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অবস্থিত। বছরে তাদের উৎপাদন সক্ষমতা 2.5 কোটিতে উন্নীত করার কাজ চলছে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে নন বাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে, এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লুইজিয়ানা ভিত্তিক এই জ্বালানি কোম্পানির সাথে বাংলাদেশের সরকারি সংস্থা পেট্রোবাংলা এই চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশের জ্বালানি সক্ষমতা বাড়ানোর জন্য এলএনজির ওপর নির্ভর করে। এতদিন বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করলেও এই প্রথম কোনো মার্কিন কোম্পানি থেকে এলএনজি আমদানির চুক্তি করল। এই চুক্তির ফলে শুধু বাংলাদেশের জ্বালানি সক্ষমতাই বাড়বে না, বরং মার্কিন প্রশাসনের সাথেও কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশের নীতি নির্ধারকগণ। 17 দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেবার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। এরপর শুক্রবার ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করুন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যারা বেঁচে আছি, আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। সেখান থেকে ফিরে রাতেই মাকে নিজে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এতে স্বস্তি জানানোর পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হুমলি হবে, অনেক ভালো লাগবে। এটা তো বুঝতেই পারতেছেন, এইরকমই হবে ইনশাল্লাহ। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে। তাদের মতে বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছিল পলাতক হাসিনা। দ্য লন্ডন ক্লিনিকের এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া আপাতত ছুটিতে গেলেও তার চিকিৎসা চলবে বাসায় থেকেই। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন বেগম খালেদা জিয়া লন্ডনে আসবার পরে প্রিয়জনের সান্নিধ্যে থেকে যেভাবে অতি দ্রুত মানসিকভাবে সুস্থতা ফিরে পেয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের কাছে ফিরে যেতে পারবেন শিগগিরই। রিয়াদ আহসান, এনটিভি নিউজ, দ্য লন্ডন ক্লিনিক, লন্ডন, যুক্তরাজ্য। আজ 25 জানুয়ারি।
একদলীয় শাসন তথা বাকশাল প্রতিষ্ঠার সেই কালো দিবস ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। এদিন সংসদে শেখ মুজিবুর রহমান পেশকৃত চতুর্থ সংশোধনী বিল পাশ করে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্তির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা রেখে বন্ধ করে দেয়া হয় সকল মিডিয়া। বাকশাল গঠনের মাধ্যমে চালু হয় বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা। এই দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে বাংলাদেশে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে ভেরিফাইড পেজে তারেক রহমান এই উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চতুর্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্রকে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণতন্ত্রকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যারা 52 ভাষা আন্দোলন এবং 71 সালকে অস্বীকার করে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক ও জিয়া শিশু কিশোর মেলার 13তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যারা 71কে অস্বীকার করতে চায় তারা এদেশের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেন বুলু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল কারিগর কেবল শিক্ষার্থীরাই নয়, দেশের রাজনৈতিক দল ও ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘ সংগ্রামের ফল বলে উল্লেখ করেন তিনি। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিশু একাডেমি পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। আজকে যারা এই আন্দোলনের ফসল নিয়ে কথাবার্তা বলতে চান, বিএনপিকে মাইনাস করে কথা বলতে চান, তাদেরকে আমরা বলতে চাই, আমরা যদি বলি আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই নেতারা যদি ঢাকা শহরে আসে 65 লক্ষ নেতাকর্মী, আপনারা কোথায় যাবেন? এই আন্দোলন সংগ্রাম আমাদের ফসল। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বিদেশ থেকে এই নেতৃত্ব দিয়েছেন। আমরা 71-এর 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যারা 71কে মাইনাস করতে চান, পাশ কাটিয়ে যেতে চান, তারা এই দেশের নাগরিক হতে পারে না, তারা এই দেশকে ভালোবাসে না, অতএব তাদের সাথে কোনো আপোষ নেই। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে উন্নয়নের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 26,000 কোটি টাকা পাচার করেছে। তিনি আরও বলেন, বিচারের নামে প্রহসন করা হয়েছে। জামায়াতে ইসলামের অনেক নেতাকর্মীকে জুডিশিয়াল কুর মাধ্যমে খুন করা হয়েছে। দিনাজপুরে গড়ে শহীদ ময়দানে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। আমির আরও বলেন, খুনি শেখ হাসিনার সরকার সংখ্যালঘুদের নিয়ে অনেক রাজনীতি করেছে, এখন আর এসব হবে না। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সুরা সদস্য দেলোয়ার হোসেন সহ অনেকেই। আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে অংশ নেওয়া ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের দ্রুত পুনর্বহালের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। তাদের পুনর্বহাল না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া আমলাদের পরামর্শে সব জনপ্রতিনিধিকে বরখাস্ত করে শেখ হাসিনার দোসর আমলাদের দায়িত্ব দেবার সমালোচনা করেন ব্যারিস্টার ফুয়াদ। এছাড়া সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদে কাজ করা ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবার দাবিও জানান তিনি।
মুসলমানরা বাংলাদেশ বিক্রির দাসখত করেছে, শত শত সড়ক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে। সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। আপনারা রাষ্ট্রপতি গঠন করেন এবং এই রাষ্ট্রের দাবিগুলো মেনে নেন, যাচাই বাছাই করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে আপনারা পুনর্বহাল করেন, স্থানীয় সেবাকে ফিরিয়ে আসেন। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যে অটুট থাকার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টের ঐক্যে চির ধরলে দেশ আবার ফ্যাসিবাদের পদানত হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আবদেল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে ফ্যাসিস্টরা দেশের কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেন তিনি। আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। তিনি বলেন, যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামায়াত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। দেশে গোঁজামিলের ভোটার তালিকা যেন আর প্রণয়ন করা না হয় সেজন্য হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের থেকে ভোটার তালিকার যে 2 কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে তাদের আগে বাদ দিতে হবে, তারপর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনে আয়োজন করতে হবে। দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেবার সময় বাংলাদেশের মানুষের নেই। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির বিচার করার পাশাপাশি বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। সকালে রাজধানীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে
তিনি এমন আহ্বান জানান। সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, গেল 10 বছরে দেশের নিজস্ব গ্যাস উৎপাদন ক্ষমতা কমেছে 76 কোটি ঘনফুট, যা মোট উৎপাদনের প্রায় 30%। এছাড়া যে পরিমাণ গ্যাসের মজুদ আছে তা 2030 সাল নাগাদ শেষ হয়ে যাবার আশঙ্কার কথাও বলেন তারা। ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে। হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লাম্বার পাড়ার বেলাল উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গতরাত 3:30টার দিকে একদল যুবক অবৈধভাবে ভারতে যায়। ঘন কুয়াশার মধ্যে 2 থেকে 3 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দুপুরে তেলকুপি সীমান্তে নো ম্যানস ল্যান্ডে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাবিলের পিঠে গুলি লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা কথায় কথায় আমাদেরকে অন্য দেশে চলে যাওয়ার কথা বলতো তারাই এখন দেশ ছাড়া। দুপুরে দিনাজপুরের জামায়াতে ইসলামের জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, তরুণ সমাজকে সবসময় জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো। এখন যুব সমাজ বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো। তবে দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। জামায়াত আমির বলেন, দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন, শুধু জামায়াত নয়, যারাই দেশপ্রেমিক ছিল তারা সবাই জুলুমের শিকার হয়েছে। পুরো দেশটাকে আওয়ামী সরকার কারাগার বানিয়ে রেখেছিল। চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। তিনি বলেন, যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এজন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচার হওয়া উচিত বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। সেমিনারে জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচার দাবি করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। এ সময় ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। একই সাথে গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানি উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তা। বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে ইয়ে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে এবং বন্ধ করেও দিয়েছিল। তো এইটি হচ্ছে পরিস্থিতি। আপনি যতটা সঞ্চালন লাইনে যতটা ব্যবহার করবেন সেইটা অনুযায়ী আপনাকে একটা উইলিং চার্জ দিতে হবে। তো ওই জন্য আমরা আস্তে আস্তে মানে সরকার তো একদম তুলে নেওয়া সম্ভব না, সরকারকে যতটা সম্ভব
কমানো ইয়ে করছে, কারণ সরকার তো খুব এফিশিয়েন্ট না, বরঞ্চ সরকাররা তো অসুবিধা করে। নিয়ম কানুন না মেনে সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদ। দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PAEA ভবনে ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, সরকার যেখানেই দুর্নীতি পাচ্ছে সেখানেই অ্যাকশন নিচ্ছে, তাই সাভারের নির্মাণ হওয়া কাজটি বন্ধ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এই ক্রীড়া কমপ্লেক্সটা, স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে। সো এটাকে যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে, তারপরে শুরু হবে। আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না। এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি। কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো। এখন এরকম শুধু একটা না, অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যের অটুট থাকার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টের ঐক্যে চির ধরলে দেশ আবার ফ্যাসিস্টদের হাতে পড়বে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আবদেল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে ফ্যাসিস্টরা দেশের কাউকে ছাড়বে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত। ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। তাদের গুজবে কান দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নেই। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, আওয়ামী লীগ গুজবের নামে খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে। 5ই আগস্টের বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এসবে লাভ হবে না। এ সময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুন কালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না। এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য হয়ে পড়েছে বান্দরবান। জেলা সীমান্তবর্তী এলাকাগুলোতে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় রোয়াংছড়ির দেবতাখুম, থানচির রেমাক্রি ও নাফাখুম উপজেলায় দর্শনীয় স্থানগুলো ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে পর্যটন খাতের সঙ্গে জড়িত কয়েক হাজার ব্যবসায়ী শত কোটি টাকা লোকসান গুনছেন। তবে বেশ কয়েকটি পর্যটন স্পট খোলা থাকায় নিষ্প্রাণ বান্দরবান কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। পর্যটকরা বলছেন, প্রতিটা দর্শনীয় স্থান উন্মুক্ত করে দেওয়া হলে বান্দরবান যাত্রা আরও পূর্ণতা পাবে। বান্দরবান ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ।
চমৎকার ভালো লাগে। কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? না না না, কোনো সমস্যা নেই। আর এটা সেনাবাহিনীকে এত চমৎকার একটা পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়াই চলে। ওদের প্রেরণাতেই আমরা আসা, এই আর কি, এর জন্যই আর কি আসা হলো। ভালোই, খুব ভালো লাগছে। স্কুল কলেজের ছুটিতে মা বাবার সঙ্গে বান্দরবানে ঘুরতে এসেছেন 3 বোন ইয়াম্মি, জয়া ও অন্তি। ব্যস্ত নাগরিক জীবন থেকে কয়েকদিনের অবকাশ পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে আসছেন পাহাড়ের কাছে, প্রকৃতির কাছে। শীতের আমেজে বান্দরবানের পাহাড়ি সড়কে ভ্রমণের অভিজ্ঞতা অতুলনীয় বলে জানান তারা। বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলোর একটা, তো এখান থেকে আর কি হচ্ছে আশেপাশে পাহাড় পর্বতশ্রেণীগুলো দেখা যায় আর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যায়। এখানে খুবই ভালো পরিবেশ, এখানে সৌন্দর্য অনেক আর লোকজন অনেক কম, ভালো লাগতেছে সবার সাথে। উপরে দাঁড়াইলে নিচের দিকে তাকাইলে পুরো মানে দৃশ্যটা অনেক সুন্দর লাগে। এখানে আসার সময় দেখেছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর সদস্যদের, র্যাব সদস্যদের পর্যাপ্ত টহল। তবে সম্প্রতি বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে এ জেলায় পর্যটক আগমনে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত যে সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয় নাই, সেই স্পটগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। ইতিমধ্যে আমাদের প্রায় গত 4 বছরে 1800 কোটি টাকার মতন অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, যেটা সহজে পূরণ হওয়ার মতো নয়। তবে সামনের দিনগুলিতে নাপাকুম, দেবতাকুম সহ যে সমস্ত পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে এগুলি যদি খুলে দেওয়া হয় তা আমরা আশা করছি সামনের দিনগুলিতে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। পর্যটক কম থাকায় হোটেল, মোটেল, রিসোর্ট মালিকদের আয়ে ভাটা পড়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, বান্দরবান। সরকারি বরাদ্দ টিআর কাবিটা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে বরিশাল সার্কিট হাউসে বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে সরকারি বরাদ্দগুলো জনগণের মাঝে বিতরণ না করে জনপ্রতিনিধিরা ভাগ বাটোয়ারা করে, তাই সকলকে আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। এবার যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন যথাযথভাবে করতে পারে, এর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম দুর্নীতিগুলো কিভাবে হয়েছে আপনাকে বলেছি। বিগত 3 বছরে আমরা একটা টার্ম ধরেছি যে এই কাজগুলো তারা করেছে সেগুলির আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেস তৈরি করছি। ওই ডাটাবেস গুলো পর্যালোচনা হবে। ওই পর্যালোচনায় যদি আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ ছাড় করা হয়েছে কিংবা এটা নেওয়া হয়েছে, সেই সমস্যাগুলোকে আমরা শাস্তির আওতায় আনবো। দেশে গোজামিলের ভোটার তালিকা যেন আর প্রণয়ন না করা হয় সেজন্য হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের থেকে ভোটার তালিকায় যে 2 কোটি ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছে তাদের আগে বাদ দিতে হবে। তারপর স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচনের আয়োজন করতে হবে। দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ করেন তিনি। শিক্ষার্থী শিমুলকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে সমাবেশে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের 24 ঘন্টা অতিবাহিত হবার পরও শিমুল হত্যার তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুল ছাত্র রাব্বি হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারে দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক 2 ঘণ্টাব্যাপী অবরোধ করেছে এলাকাবাসী।
সকাল 10টা থেকে 2 ঘন্টা পর্যন্ত মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় ওই অবরোধ চলে। বিক্ষুব্ধরা বলেন, রাব্বি নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এরপর বাড়ির পাশে রাব্বির লাশ পড়ে থাকে। পরবর্তীতে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। খুলনা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃতি সন্তান খানে সবুরের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খুলনা খানে সবুর লজে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খানে সবুর স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ফরিকর রেজা উদ্দিন, খানে সবুর ট্রাস্টের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক নূর আহসান সহ অনেকে। বক্তারা বিগত সরকার আমলে পরিবর্তন করা খানে সবুর সড়কের নাম পুনর্বহাল সহ খানে সবুর ট্রাস্টের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করার দাবি জানায়। চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদ উল্লাহর 119তম বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে দরবার শরীফের রওজায় গিলাপ চড়ানো, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলের আলহাজ শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী। প্রতি বছরের ন্যায় এবারও জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ ওরস শরীফে সমবেত হন। টাঙ্গাইলের ঘাটাইল কন্টেনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। US-based company Argent LNG has signed a non-binding agreement with the Bangladesh government to purchase up to 5 million metric tons of LNG. According to Reuters, the officials of the company said this in a statement on Friday. US Louisiana-based group Argent LNG signed the deal with Bangladesh's state-owned company Petrobangla. This is the first major US LNG supply deal since President Donald Trump took office on Monday. Policymakers hope this agreement not only ensures a reliable energy supply for Bangladesh's expanding industrial base, but also strengthens the country's strategic partnership with the United States. BNP chairperson Begum Khaleda Zia went to her son and party's acting chairman Tariq Rahman's home after undergoing treatment at a London clinic, UK for 17 days. Doctors have advised her to receive treatment staying at home as her health condition improved considerably. Khaleda Zia's personal physician, Dr. A.Z.M. Zahid Hossain, said she would be kept under the full-time supervision of Professor Patrick Kennedy and Jennifer Cross, even though she was discharged from the hospital. Khaleda Zia went to London on 8th January for advanced treatment and admitted to the specialized private hospital, the London Clinic. However, Tariq Rahman participated in the Dua Mahfil at the Brick Lane Mosque in East London on Friday night, marking the death anniversary of his younger brother, Arafat Rahman. Tariq sought dua for his mother, Begum Khaleda Zia, late younger brother, Arafat Rahman, and all the martyrs of the democratic movements as well. সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করুন। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ
নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যারা বেঁচে আছি আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। Jamaat Islami Amir Dr. Shafiqur Rahman today urged the interim government to publish a comprehensive white paper stating incidents of murder, looting and illicit money transfers that have occurred under various political administrations since 1971. Speaking at a public gathering at the historic Gore Shohid Bormat in Dinajpur, the Jamaat leader said that only a neutral government like the incumbent one, which is free from political biasness, could undertake this task. During his speech, Shafiqur criticized the Awami League's regime for using judiciary to kill the top leaders of killing Bangladesh Jamaat Islami. একে একে চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দিবে, মাটির নিচে পাঠিয়ে দিবে। Interim government advisor Mahfouz Alam said anti-Bangladesh fascist Awami League will not be allowed to participate in the upcoming election. He made the remark at a rally in Jodhpur today. The advisor also said if Awami League comes back to politics, fascism will restore again. However, Mahfouz claimed that they will create a just and non-discriminatory system for the people of Bangladesh. Government's priorities include bringing the killers to book, ensuring justice to cases of abduction, murder and rape, carrying out reforms and holding a fair election with the participation of all pro-Bangladesh political parties. This has not been achieved in the last 16 years, said Mahfouz. Leaders of Students Against Discrimination and Jatiyo Nagori Committee were also present at the program. আওয়ামী লীগ বেশিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা নেওয়া অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র তরুণদের উদ্যোগ হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের শক্তিশালী করবে। বাজার সিন্ডিকেট ভাঙা যায়নি মন্তব্য করে তিনি প্রশ্ন রেখেছেন, সরকারের কেউ কেউ অন্য বিষয়ে মনোযোগী কিনা। ইমরুল আহসানের রিপোর্ট। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ঢাকায় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নানা দাবি দাওয়া তুলে ধরে শিক্ষকরা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষক কমিশন গঠন সহ পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে আওয়ামী লীগ সরকার কাটাছেঁড়া করে দলীয় সংবিধানে পরিণত করেছিল। সংস্কার না নির্বাচন আগে, এমন বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ও সংস্কার দুটোই চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সাথে বিএনপির 31 দফার খুব বেশি তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই
পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট এখনো কেন ভাঙা যায়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, বৃহত্তর স্বার্থে জনগণ সরকারের ব্যর্থতা মেনে নিতে পারলে সরকারকে আরও ধৈর্যশীল হওয়া উচিত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 17 দিন পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। সেদিনই তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে চিকিৎসা চালিয়ে যাবার। এটা হচ্ছে দি ক্লিনিক, দি লন্ডন ক্লিনিকের একটা সাইট। এখানেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আর রাজনৈতিক দল এবং অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেছেন চাঁদপুর ও পঞ্চগড় প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবার ফেসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। এদিকে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট শেষে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দলের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। শেখ হাসিনা যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে আজ বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অধ্যাপক ইউনূস বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের সময় মোট 47টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
তিনি 4 জন সরকার প্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ সহ 10টি সংস্থার শীর্ষ নির্বাহী এবং 10টি কোম্পানি সিইও সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি ঢাকা ত্যাগ করেছিলেন প্রধান উপদেষ্টা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সব ধরনের খুনের শাস্তি সুবিচারের মাধ্যমে হতে হবে। আর গত 54 বছরে যাদের মাধ্যমেই খুন, হত্যাসহ সব অপরাধ হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেসব অপরাধীদেরকে কালো তালিকা প্রকাশের আহ্বান জানান। দুপুরে দিনাজপুরে জামায়াত ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেছেন, তরুণ সমাজকে সব সময় জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো। এখন যুব সমাজ বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো। দেশ থেকে জুলুমকারী বিদায় নিয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। তিনি বলেন, দেশের প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। শুধু জামায়াত নয়, যারাই দেশপ্রেমিক তারাই ছিল জুলুমের শিকার। পুরো দেশকে আওয়ামী লীগ সরকার কারাগার বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে হুকুম করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এজন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার বলে মনে করেন উপদেষ্টা। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। FBCCI আয়োজিত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা বিষয়ক সেমিনারে ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। এ সময় বিকল্প জ্বালানির উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তারা। জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচারের দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আমি পয়সা দিচ্ছি, সেই পয়সা ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে, একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনারুল ইসলাম। মনারুল ইসলাম রেগুলেটরি কমিশনে বসে করেছে, তার স্পষ্ট প্রমাণ আছে। জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রতিদিন শুরু হয় উল্লেখ করে উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে। বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে ইয়ে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। এইটার দিক থেকে আমার চাপ, আমার পানাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের প্রকল্প সংশ্লিষ্ট সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে, আর জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার হওয়া দরকার। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে আজ 2 বার বন্ধ ছিল মেট্রো রেল, ফলে দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সন্ধ্যা 6:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে 10 মিনিট এবং দুপুরে 40 মিনিটের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। অতিরিক্ত যাত্রীর চাপে বেশি সময় দরজা আটকে থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছিল। বেলা 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়েছিল। ফলে এর প্রভাব পড়ে বাকি স্টেশনগুলোতেও। সন্ধ্যায় 6:30টায় সবগুলি স্টেশন চালু হয়ে যায়। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান। বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় এখনও ভারতীয় রাষ্ট্রদূতকে তলব না করায় পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন তারা। বিক্ষোভ সমাবেশ থেকে ফেলানি সহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করা হয়। গত শুক্রবার ভারতের বেঙ্গালুরুর রামমূর্তি নগরের কেলকেলে লেকের কাছে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের বোন নাজমার হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণভাবে নজর রাখছি 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার নতজানু পররাষ্ট্র নীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।